হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। সকলকে অনেক অনেক অভিনন্দন যারা এই নেট পরীক্ষায় কোয়ালিফাই করেছো। যারা জেআরএ পেয়েছো তারা খুব তাড়াতাড়ি পিএইচডির জন্য প্রিপারেশন নাও, আর যারা শুধু এলএস বা পিএইচডি কোয়ালিফাই করেছো তারা নেট জেআরএফ পাওয়ার প্রস্তুতির সাথে সাথে পিএইচডির জন্য অ্যাপ্লাই করো। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা অলংকারের ক্লাস। অলংকারের একটা স্পেসিফিক অলংকার যেটা রূপক অলংকার, সেটার উপরে আমরা একটা ছোট্ট ক্লাস করব। তোমরা জানো যে নেট পরীক্ষার জন্য অলংকার কতটা গুরুত্বপূর্ণ, কারণ অলংকার, ছন্দ, পোয়েটিক্স, কাব্যতত্ত্ব, ভাষাবিজ্ঞান এই সমস্ত অংশগুলি থেকে বা এই ইউনিটগুলো থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। প্রত্যেকবার এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। সেই একটা অংশ অর্থাৎ অলংকার, এই পার্ট থেকে একটা ছোট্ট অলংকার যেটা রূপক অলংকার, তার উপর আজকে আমরা ক্লাস করব। তো চলো শুরু করি। প্রথমে যেটায় আসবো যে অলংকার কি। অলংকার কি বলতে আমরা জানি যে অলংকার বলতে সাজসজ্জা বা অলংকার দিয়ে আমরা যেটা একদম বুঝি যেটা কি যে সাজানো। এই অলংকার আসলেই যেমন আমাদের নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে অলংকার। এখানে আমি একটু সংজ্ঞাটায় আসি। দেখো, অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, যেটা এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দেখো সুসজ্জিতকরণ বা বিভূষিতকরণ, এই জায়গাটা একটু ভুল আছে কিন্তু এটা হবে বিভূষিতকরণ, অর্থাৎ যেটা সুসজ্জিত করে অলংকার। এবং তারপরই আছে প্রাচীন আলংকারিক। বামনাচার্য বলেছেন কি কাব্যং গ্রাহ্যম অলংকারাৎ সৌন্দর্যম অলংকারো, অর্থাৎ কি যে যেটা সৌন্দর্য বৃদ্ধি করে সেটাই, অর্থাৎ কাব্যের সৌন্দর্য যেটা বৃদ্ধি করে সেটাকে আমরা অলংকার বলি। এবং তোমরা জানো যে আমরা যখন সংস্কৃত কাব্যতত্ত্ব পড়ি সেখানেও আমরা এই আলংকারিকদের কথা পাই, অর্থাৎ উদ্ভট, রুদ্রট, ভামহ, বামন, এদের প্রত্যেকের কথা পাই। এবং সেই কথাগুলি এখানে কিছু কিছু আমাদের প্রয়োজন, এবং এগুলো থেকেও আমাদের প্রশ্ন আসে যখন আমরা কাব্যতত্ত্ব দেখি, সেই হিসেবেও আমাদের প্রশ্নগুলি চলে আসে। এরপরে দেখো আমরা আসি সংস্কৃত অলমের অর্থ ভূষণ বা সাজসজ্জা, অর্থাৎ অলংকার হলো সেই জিনিস যা অন্য কোনো জিনিসকে ভূষিত করে, সুন্দর করে, আকর্ষণীয় করে ও নয়ন লোভন করে। তাই তো এখানে আমরা দেখতে পাই যে অলংকার হলো সেই জিনিস যা সুন্দর করে, আকর্ষণীয় করে, নয়ন লোভন করে এবং আকর্ষণীয় করে, এই যে কথাগুলি। সুতরাং এটা খুব বেসিক কথা অলংকারের, তো এটা আমাদের একটু জানতে হয়। তারপরই আমরা দেখি যে ভামহ কি বলেছেন, ইনিও সংস্কৃত আলংকারিক। তিনি কি বলছেন যে বনিতার মুখ মনোহর হলেও বিনা, এটা বিনা হবে, বিনা অলংকারে তার দীপ্তি পায় না, অর্থাৎ অলংকার ছাড়া নারী বা বনিতার মুখশ্রী বা নারী মুখশ্রী যতই সুন্দর হোক, অলংকার ছাড়া সেটা বৃদ্ধি পায় না। এটা ভামহর কথা। এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন, যেমন অলংকারের ক্ষেত্রে যখন আমাদের স্ট্রেট প্রশ্ন আসে, কোনো একটা লাইন তুলে দিয়ে প্রশ্ন আসে যে এর বক্তা কে, ঠিক সেই রকমই আমাদের কাব্যতত্ত্ব থেকেও এই প্রশ্নগুলো কিন্তু আসে, একটু খেয়াল রেখো। এবং পরবর্তীকালে যেরকম আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা দেখতে পাচ্ছি, তিনি কি বলছেন, যে গুণ দ্বারা ভাষার শক্তিবর্ধন বা সৌন্দর্য সম্পাদন হয় তাকে আমরা অলংকার বলি। অর্থাৎ অলংকারের যে সাধারণ ধারণা এটা মোটামুটি আমরা সকলেই জানি, এবং আমরা গ্রাজুয়েশন থেকেও পড়ে আসছি। এই অলংকার আমরা গ্রাজুয়েশনে পড়েছি, মাস্টার্সেও পড়েছি, এবং তার সাথে আমাদের এখন নেটেও পড়তে হচ্ছে। এর পরবর্তী সময়েও আমাদের কাজে আসবে যখন আমরা নানান ইন্টারভিউ দিতে যাব। যাই হোক, তো এরপরে আমরা আসবো অলংকারের ভাগগুলিতে। যেমন দেখো, আমরা দেখি প্রথমে কি ভাষার দুটি দিক থাকে, একটা কি ধ্বনিগত দিক, আরেকটি অর্থগত। এবং ধ্বনিগত, এই যে অলংকারের ক্ষেত্রে যেটা ধ্বনিগত সেটাকে আমরা বাহ্যিক বলছি, আর যেটা অর্থগত দিক সেটাকে আমরা অভ্যন্তরীণ বলছি। এবং এর উপরেই নির্ভর করে শব্দালংকার আর অর্থালংকার, দুটি ভাগ আমরা পাই। এবং এই শব্দালংকার কি আর অর্থালংকার কি এইগুলো একটু বলে দিই আমি, তারপর আমি আসল জায়গায় আসছি। শব্দালংকার কি, যেটা শব্দের অলংকার। এখানে শব্দ কিন্তু সাউন্ড, ওয়ার্ড নয়, শব্দ এখানে সাউন্ড। সুতরাং যদি আমরা বলি যে শব্দ বলতে আমরা যে ওয়ার্ড বুঝি, সেই ওয়ার্ডের কথা আমরা
অর্থালঙ্কারে পাবো, যেখানে শব্দের অর্থ ধরে। কিন্তু এখানে যেটা আমরা শুনি, মানে আমাদের কান তৃপ্ত হয়, সেই কান, শব্দালঙ্কারের এখানে আবেদন কানের কাছে, এবং তার যেটা আসল মানে সেটা সাউন্ডের সাথে। এখানে ধরো একটা বিষয় কি, যে এই শব্দালঙ্কার শুধুমাত্র এটা নয় যে কোনো একটা ধ্বনি বা যে কোনো একটা বর্ণ, আমরা ধ্বনির লিখিত রূপকে বর্ণ জানি, একটা ধ্বনি বা একটা বর্ণ বা একটা পদগুচ্ছ বা বাক্য, এটাকেও আমরা শব্দ বলছি। কেন বলছি? কারণ একটা গোটা বাক্যকেও আমরা শব্দালঙ্কারের দ্বারা কানে শুনছি, অর্থাৎ আমাদের কানে যেটা ভালো লাগছে সেটাকে আমরা শব্দালঙ্কার বলছি। সেখানে অর্থের দাবি অনেকই কম থাকছে। কিন্তু অর্থালঙ্কারে কি হয়, যেখানে অর্থের প্রাধান্য বেশি। এখানে দেখো, আমি এটা উল্লেখ করেছি, ভাষার ধ্বনি বা সাউন্ডকে কেন্দ্র করে যে অলঙ্কার প্রযুক্ত হয়, বা অন্যভাবে যে বললে যে অলঙ্কার ধ্বনির সৌন্দর্য বৃদ্ধি করে, ধ্বনি এখানে কিন্তু একই কথা, সাউন্ড বলছি, তাকে শব্দালঙ্কার বলে। তোমাদের এখান থেকে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এলেও আসতে পারে, সেটা একটু খেয়াল রেখো। এবং এখানে শব্দ মানে ওয়ার্ড নয়, আমি ঠিক এই জায়গাটাই বারবার আসার চেষ্টা করছিলাম। ধ্বনি বা সাউন্ডকে বোঝাচ্ছি, খুব ভালো করে এটা খেয়াল রেখো। আবার ধ্বনি মানে শুধু বর্ণও নয়, বর্ণ, পদ বা কখনো সমস্ত বাক্যকে আশ্রয় করেই এই অলঙ্কার প্রযুক্ত হতে পারে। অর্থাৎ শব্দালঙ্কারের ক্ষেত্রে যদি আমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়ে প্রশ্ন আসে, ধরো অলঙ্কার থেকে যেহেতু প্রত্যেকবারই প্রশ্ন আসে, 2টি বা 3টি প্রশ্ন আমরা পেয়েই যাই। একটা অলঙ্কার নির্ণয় থাকে বা দুটো অলঙ্কার নির্ণয় থাকে, আর একটা এমনি স্ট্রেট প্রশ্ন থাকে, সুতরাং বা জেনারেল প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা যদি দেখি যে আমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়ে শব্দালঙ্কার, অর্থালঙ্কার এরকম প্রশ্ন আসছে, আমরা যেন এই ভুলটা না করি। এরপরে আমরা অর্থালঙ্কারে আসবো, যেটা বারবার বলছিলাম যে অর্থের উপর নির্ভর করে। এখানে ধরো যদি একটা শব্দের অর্থটা কি, যে কোনো একটা শব্দ তার একটা স্পেসিফিক অর্থ আছে, এই অর্থটা এখানে বেশি দাবি রাখে। যদি যে নির্দিষ্ট অর্থ, ধরো আমি একটা বলছি যে সূর্য একটা শব্দ, এই সূর্য শব্দটির আমি একটা সমার্থক শব্দ ব্যবহার করছি, সমার্থক শব্দ ব্যবহার করলাম, কিন্তু যেহেতু সমার্থক মানে একই শব্দের মানেটা একই, শব্দ দুটো আলাদা আলাদা হলেও এই অর্থালঙ্কার কোনো রকম পরিবর্তিত তাতে হবে না, মানে অলঙ্কারটি ক্ষুণ্ণ হবে না, সেটাকে আমরা অর্থালঙ্কার বলবো। এখানে উল্লেখ করেছি আমি। এবং যেখানে শব্দ বা শব্দাবলীকে ওয়ার্ড বা ওয়ার্ডস বলছি আমরা, পরিবর্তিত করে তার জায়গায় সমার্থক অন্য কোনো শব্দ বসিয়ে দিলেও অলঙ্কার অক্ষুণ্ণ থাকে, তাকে আমরা অর্থালঙ্কার বলছি। আশা করি বিষয়টি বোঝা গেছে। এরপরে আমরা আসবো অলঙ্কারের যে শ্রেণী বিভাগ, শব্দালঙ্কারের শ্রেণী বিভাগে আসছি, তারপর অর্থালঙ্কারের আসবো। আমরা খুব এই বিষয়টি জানি কি, যে 5 ভাগে শব্দালঙ্কারকে ভাগ করা যায়। প্রথমে কি, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, পদাভাস, এবং এইগুলোরও অনেকগুলি করে ভাগ আছে, তোমরা সেটাও জানো। এগুলি আমরা ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি চাও তো বৈঠকি ইনস্টিটিউশনের ক্লাসে জয়েন হতে পারো। এবং এর থেকেও আরো কয়েকটি আমি বিষয় তোমাদের বলে দিই, যে একটা বিষয় মাথায় রাখবে, যেগুলো এই যে আমি একটু আগেই বলছিলাম, যেমন অলঙ্কার, ছন্দ, ভাষা বিজ্ঞান, বা আমাদের যে ব্যাকরণের পোর্শন, বা প্রবন্ধ, বা পোয়েটিক্স, কাব্যতত্ত্ব, এই জায়গাগুলি থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। এবং সাময়িকভাবে আমাদের এই অংশগুলি একটু কঠিন মনে হয়। তার কারণ কি, যে এগুলো আমাদের একটু পড়ে বুঝতে অসুবিধা হয়। যেমন গল্প, উপন্যাস, কবিতার থেকে একটু বেশি কঠিন লাগে, এটা আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরাও বলে থাকেন। কিন্তু এইগুলো একটা বিষয় খেয়াল রেখো, যে এই থেকে যে প্রশ্নগুলো আসে, এই অংশগুলি থেকে যদি আমরা এগুলো কনফার্ম করে ফেলি যে আমরা 20টা প্রশ্ন একেবারে জানবো বা পারবো, কারণ এগুলো মুখস্থ করে হয় না, এগুলো সূত্র আছে, আর যেখানেই সূত্র আছে সেখানেই সরলীকরণ আমরা করতে পারবো। কেমন ভাবে? কারণ আমরা কিছু ট্রিক্স ব্যবহার করব। অলঙ্কারের ক্ষেত্রেও সেটা হয়, ছন্দের ক্ষেত্রেও সেটা হয়, সেটা একই বিষয় হয়, ভাষাতত্ত্বের ক্ষেত্রেও তাই, এবং প্রবন্ধ বা এই সমস্ত ক্ষেত্রেই তাই, যেগুলো আমাদের বোধের উপর নির্ভর করে, তাই তো মুখস্থর থেকেও বেশি। সেক্ষেত্রে এই ট্রিক্সগুলো আমি আরো বিস্তারিত আলোচনা করব ক্লাসে, তোমরা যদি জয়েন করো। আর আজকে আমি চেষ্টা করব তোমাদের রূপক অলঙ্কার সম্পর্কে কোনো রকম যাতে সমস্যা না থাকে। রূপক অলঙ্কার থেকে যে কোনো প্রশ্ন এলে তোমরা যেন 100% সঠিক উত্তর দিতে পারো, সেটার প্রয়াসে আসা যাক। দেখো, অর্থালঙ্কারের শ্রেণী বিভাগে আমরা যখন আসি, এখানে আমরা 6টি শ্রেণীতে অর্থালঙ্কারকে ভাগ করতে পারছি। প্রথমেই আমরা কি দেখছি, যে সাদৃশ্যমূলক অলঙ্কার,
বিরোধমূলক অলংকার, গূঢ়ার্থ প্রতীতিমূলক অলংকার, শৃঙ্খলামূলক অলংকার, ন্যায়মূলক অলংকার, সম্বন্ধমূলক অলংকার। এবং এই প্রত্যেকটি অলংকারের ভাগগুলি আমাদের পড়তে হয়। বেসিক্যালি আমরা আজকে যেটা পড়বো সেটা সাদৃশ্যমূলক অলংকারের মধ্যে যে ভাগ সেটা রূপক অলংকার, সেখানে আসবো। এবার আসি, তাহলে দেখো এই সাদৃশ্যমূলক অলংকারের শ্রেণী বিভাগের মধ্যে আমরা কি কি পাই? প্রথমেই পাই উপমা, তারপরে পাই রূপক, তারপরে পাই উৎপ্রেক্ষা, তারপর সন্দেহ, ভ্রান্তিমান, নিশ্চয়, অপোন্নতি, ব্যতিরেক, সমাসক্তি, অতিশয়োক্তি, প্রতিবস্তুপনা, দৃষ্টান্ত, শ্লেষণা। এই প্রত্যেকটি ভাগ আমরা পাই। এর মধ্যে থেকে রূপকটি আজকের আমাদের আলোচনার বিষয়, কারণ রূপক অলংকার অনেক বেশি আসে পরীক্ষায়, এবং একই সাথে রূপকের সাথে উপমার ভয়ঙ্কর একটা মিল আছে, আবার অমিলও আছে। কিন্তু অনেক ছেলেমেয়েরা কি করে যে রূপক অলংকার বুঝতে পারে না বা ভুল করে ফেলে। ঠিক তেমনই আরেকদিন আমি ক্লাসে আলোচনা করব অতিশয়োক্তি, যেটা খুব ছেলেমেয়েরা ভুল করে। অতিশয়োক্তি অলংকার কিভাবে চিহ্নিত করব, কি করে বুঝবো? আমাদের শুধু সংজ্ঞাগুলো আর একটু সূত্রগুলো মাথায় রাখতে হবে। যে কোনো অলংকার যেখান থেকেই আসুক সেটা আমরা খুব সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তো এটাই আমাদের আসার বিষয়। যে আসি আমরা দেখি, দেখো রূপক অলংকার প্রথমেই কাকে বলে। আমাদের তো কাকে বলে হিসেবে খুব একটা প্রশ্ন আসে না, আমাদের মূল সূত্রগুলো খেয়াল রাখতে হয়। যেরকম রূপক অলংকার যদি দেখি, প্রথমেই মাথায় রাখবে যেখানে অভেদ, অভেদ কল্পনা, অর্থাৎ দুটো বিজাতীয় বস্তু মানে আলাদা আলাদা বস্তু, তার মধ্যে অভেদ কল্পনা করছেন কবি কল্পনায়, তাই তো? এটাকে আমরা রূপক অলংকার বলি। এবং এখানে দেখো আমি উল্লেখ করেছি যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয়। সবসময় আমাদের মাথায় রাখতে হবে অভেদ কল্পনা করা হচ্ছে যে অলংকারকে, সেটাকে আমরা রূপক অলংকার বলছি। কিন্তু এখানে একটা কি বিষয় আছে, যে উপমেয়র সঙ্গে উপমানের তুলনা করা, তুলনা করতে গিয়ে এই তুলনা কিন্তু আমাদের হয় উপমা অলংকারেও। এটা কিন্তু খেয়াল রাখবে, উপমা অলংকারেও আমাদের এই তুলনা হয়। এবং আমরা সাদৃশ্যমূলক অলংকারের যে ধর্ম চারটি পাই, যেমন কি উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনামূলক শব্দ, এই চারটি ধর্মের কিন্তু সাদৃশ্যমূলক অলংকারে আমরা পাই। সেক্ষেত্রে উপমেয়র সাথে উপমানের তুলনা উপমা অলংকারেও হয়, যেখানে একটা বড় আমাদের সমস্যা বা সংশয় তৈরি হয় রূপক অলংকারের সাথে। এটা আমি ক্লিয়ার করব আজকে তোমাদের এই ক্লাসে। তাহলে রূপক অলংকারের এই কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার সংজ্ঞাটা। এখানে যদি বলি যে বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যের জায়গায় রূপক মানেই কিন্তু অভেদ। এটা আমরা বারবার বলছিলাম, রূপক মানেই অভেদ। মাথায় সবসময় রাখবে যে কোনো ধরো আঁখি আর পাখি, মানে চোখ আর পাখি, এই দুটোর মধ্যে কবি কল্পনা অভেদ করছে, অভেদ, এটা খেয়াল রাখবে। তারপরই আমরা পাবো কি দুটি বিজাতীয় বস্তুর মধ্যে অভেদ কল্পনা, দুটো আলাদা আলাদা বস্তু, যেটা এতক্ষণ বলছি। উপমান বেশি প্রাধান্য পায়, এই জায়গাটায় আসবো, যে উপমান বেশি প্রাধান্য পায় কেন বলো তো? যেমন আমরা যদি দেখি যে এখানে আমরা যদি একটু দেখি, ধরো উপমা অলংকারে, উপমা অলংকারে এখানে কি প্রাধান্য পায় জানো? উপমা অলংকারে প্রাধান্য পায় উপমেয়, উপমেয় বেশি প্রাধান্য পায় উপমা অলংকারে। কিন্তু রূপক অলংকারে প্রাধান্য পায় কি? উপমান। এই জায়গাটি ভালো করে মাথায় রাখবে, যদি শুদ্ধ অশুদ্ধ আসে। উপমা অলংকারের উপমেয়র প্রাধান্য বেশি, রূপক অলংকারে উপমানের প্রাধান্য বেশি। এটা আমাদের বেসিক একটা জায়গা, যেটা আমরা মাথায় রাখবো এবং পড়তে পড়তে আরো একটু জায়গায় যাব। এখানে দেখবে যে তাহলে রূপক অলংকারের প্রাধান্য কি বেশি, উপমানের প্রাধান্য বেশি। যদি শুদ্ধ অশুদ্ধ আসে যেন আমরা এটাকে শুদ্ধ বলতে পারি। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, উপমান উপমেয়র রূপে বসে। ঠিক আছে, এটাও আমরা বুঝতে পারলাম। এই অলংকারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়, উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়। অর্থাৎ মানে এটাই যে উপমানের যে বিশেষণ, উপমানের যে ব্যবহার বা উপমানের যে বৈশিষ্ট্য, সেইটাই আমাদের গোটা বাক্যটার মধ্যে ব্যবহৃত হয়। যেমন ধরো যদি বলি যে দেখিবারে আঁখি পাখি ধায়, দেখিবারে আঁখি পাখি ধায়, আমি উদাহরণে আসি একটু। এই দেখো এখানে আমি
উদাহরণটি দিয়েছি, দেখিবারে আঁখি পাখি ধায়। আচ্ছা, আঁখির কি বৈশিষ্ট্য ধেয়ে যাওয়া, মানে চোখ চোখ কি ধেয়ে ধেয়ে যায়? নিশ্চয়ই না। তাহলে ধেয়ে যায় কে? পাখি। এই যে বললাম যে বৈশিষ্ট্য এখানে ব্যবহৃত হচ্ছে রূপক অলংকারে উপমানের বৈশিষ্ট্য। উপমানের বৈশিষ্ট্য বা ক্রিয়াপদ, এটা ভালো করে খেয়াল রাখবে। উপমানের বৈশিষ্ট্য বা কি ক্রিয়াপদ, উপমানের যে বৈশিষ্ট্য। এবং এখানে আমরা কি জানি, আঁখি আমাদের উপমেয় আর কি পাখি আমাদের উপমান। সুতরাং উপমানের বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা রূপক অলংকার বোঝার জন্য, যে কোন ক্রিয়াপদ বা কোন বৈশিষ্ট্য গোটা বাক্যটির মধ্যে ব্যবহৃত হচ্ছে। এবং আরো একটা বিষয় আমি তোমাদের বলে দিই, যে দেখবে আমি যদি একটা খুব সাধারণ উদাহরণ দিই, আমি এই জায়গায় একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। ধরে নাও এখানে আমি লিখছি যে শিশুগুলি ফুলের মতো সুন্দর। শিশুগুলি ফুলের মতো সুন্দর। এখানে শিশুগুলি ফুলের মতো সুন্দর, শিশু উপমেয় আমরা জানি, ফুল আমাদের উপমান, মতো আমাদের কাছে কি তুলনামূলক শব্দ, আর সুন্দর কি সাধারণ ধর্ম। এটা তো আমাদের কাছে ক্লিয়ার। এটা রূপক অলংকার নয়, এটা কি অলংকার? এটা উপমা অলংকার। এখানে কি মতো পাচ্ছি আমরা তুলনামূলক শব্দ, সাধারণ ধর্ম, সুন্দর পাচ্ছি, এবং শিশুগুলি ফুলের মতো সুন্দর। এখন যদি এটা বলি যে শিশু ফুলগুলি তোমায় ঘিরিয়া ফোটে, যদি এখানে আমি লিখি, ধরো উদাহরণটা আমি দিয়েছি আর একবার এখানে তাও বলছি, শিশু ফুলগুলি শিশু ফুলগুলি তোমায় ঘিরিয়া ফোটে। এখানে এটাও উপমেয়, এটা উপমেয়, এখানে ফুলগুলি উপমান। কিন্তু এখানে আমরা কোন রকম তুলনামূলক শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি না। এবং এখানে শিশুর সাথে ফুল দেখো পুরোপুরি অভেদ হয়ে গেছে। আবার একই রকম ভাবে ফোঁটা, এইটা কিন্তু উপমানের ক্রিয়াপদ বা উপমানের বৈশিষ্ট্য। সুতরাং এখানেও আমরা খেয়াল করি রূপক অলংকার চিনতে গেলে আমাদের ঠিক কি কি বিষয় মাথায় রাখতে হবে। তাহলে শিশুর কিন্তু বৈশিষ্ট্য ফোঁটা নয়, ফুলের বৈশিষ্ট্য ফোঁটা। আর শিশুকে আমরা যখন বলি ফুটফুটে শিশু, সেটা আমরা সুন্দর করে ব্যবহার করি, কিন্তু সে প্রস্ফুটিত হতে পারে না, তাই তো? সে ফুল যেরকম ভাবে প্রস্ফুটিত হয়। এইগুলো আমরা দেখব উপমার সাথে রূপকের ছোট ছোট কিছু পার্থক্য। এবার দেখো, তাহলে কি দেখিবারে আঁখি পাখি ধায় আমরা দেখতে পেলাম এটা রূপক অলংকার কিভাবে হয়েছে আমি বললাম। এবার আমরা রূপকের একটু শ্রেণী বিভাগে আসি। প্রথমেই আছে নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, রূপক পরম্পরিত রূপক, অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক। এই চারটি একদম উল্লেখযোগ্য রূপক অলংকার। কিন্তু নিরঙ্গ রূপকের দুটি ভাগ আছে, কেবল নিরঙ্গ রূপক, মালা নিরঙ্গ রূপক। এই দুটি একটু আমরা দেখব যে এই দুটি রূপক কাকে বলে। একটা বিষয় খেয়াল রাখবে যে নিরঙ্গ রূপক এবং কেবল নিরঙ্গ রূপক আসলেই সাধারণ রূপক অলংকারই। কিন্তু যদি এটা আমাদের বলা হয় যে নিরঙ্গ রূপক আমরা কাকে বলছি, সেটা হলো যে একটি মাত্র উপমেয়র সঙ্গে একটি মাত্র উপমানের অভেদ কল্পনাকে আমরা বলছি যে নিরঙ্গ রূপক। এবং এই নিরঙ্গ রূপকের একই সংজ্ঞা আমরা কেবল নিরঙ্গ রূপকেও আসবো, যে একটি মাত্র উপমেয়র সাথে একটি মাত্র উপমানের অভেদ কল্পনা। এখানে দেখবে আমি একটা উদাহরণ তোমাদের সুবিধার্থে দিয়েছি, সেটা কি, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব এখানে উপমেয় আর জমিন এখানে উপমান। এবার মানব আর জমিন দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে। এবার একই রকম বিষয়, আবাদ কিন্তু জমির সাথে যায়, মানে জমিনের সাথে আবাদ যায়। সুতরাং উপমানের বৈশিষ্ট্য, উপমানের ক্রিয়াপদ আবার ব্যবহৃত হচ্ছে এবং মানুষের সাথে জমিনের অভেদ কল্পনা করা হচ্ছে, এটাও আমরা খেয়াল করি যে। এবং দুটি বিজাতীয় বস্তু, এটাও মাথায় রেখো।
তারপরে আসছি আমরা কেবল নিরঙ্গ রূপকের মধ্যে। এখানেও একটি উদাহরণ, আমাদের একই বিষয়, সংজ্ঞাটা একই রকম, একটি মাত্র উপমেয়র সাথে একটি মাত্র উপমানের অভেদ কল্পনা। এবং আরেকটি উদাহরণ আমি দিই তোমাদের সুবিধার্থে, ডুব দেড়ে মন কালী বোরে হৃদি রত্নাকরে অগাধ জলে। এই হৃদি আর রত্নাকর এই দুটি কিন্তু একটা উপমেয় একটা উপমান। হৃদি উপমেয় আর রত্নাকর উপমান। এই হৃদি রত্নাকর মানে কি বলতো, যে হৃদয়ের সাগর। হৃদি রত্নাকর হৃদয়ের সাগর, অর্থাৎ হৃদি মানে হৃদয়, রত্নাকর সাগর। এখানে বলা হচ্ছে যে ডুব দেড়ে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে। সুতরাং আমাদের মনকে, আমাদের হৃদয়কে সাগরের সাথে অভেদ কল্পনা করা হচ্ছে। কেন করা হচ্ছে? না রামপ্রসাদ সেনের একটি শাক্ত পদাবলী, তোমরা জানো। এটা যদি সমগ্র পদটা আমরা দেখি, সেটা আমি অবশ্যই আলোচনা করেছি তোমাদের পরের রূপক অলংকারের জায়গায়, আমি সেই জায়গাটায় আসবো। এখানে আমি কিছুটা বলে দিই যে আমাদের মনের মধ্যে যে সমস্ত অনুভূতি, আবেগ, অজ্ঞানতা, কামনা, বাসনা যেগুলি আছে বা অন্ধকারাচ্ছন্ন করে আছে, সেই অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে, অর্থাৎ একটা সাগরের মতো সেই জায়গা, সেখান থেকে আমাদের অমৃত সন্ধান করতে হবে। এর মানেটি সেই রকমই। ওই জন্য হৃদির সাথে রত্নাকরের অভেদ কল্পনা করা হচ্ছে, সেটাকেও আমরা রূপক অলংকার হিসাবে দেখছি। এরপরই চলে আসি আমরা আরেকটি জায়গায়, যেটা আমি তখনই বলছিলাম যে শিশু ফুলগুলি তোমারে ঘেরিয়া ফোটে। এটা আমি একটু আগে আলোচনা করলাম। এটা অবশ্যই রূপক অলংকার, শিশুর সাথে ফুলের অভেদ কল্পনা। তারপরই আসি আমরা মালা নিরঙ্গ রূপক, খুব ইম্পর্টেন্ট মালা নিরঙ্গ রূপক। এবং তোমাদের আমি এক্সট্রা করে উদাহরণ দিয়েছি এই জন্যেই, যাতে যখনই দেখছো বা ক্লাসটা করছো, করতে করতে বেশি বেশি উদাহরণগুলি দেওয়ার কারণটাই মাথায় থেকে যায়, মনে থেকে যায়। দেখো এখানে মালা নিরঙ্গ রূপকের কি বৈশিষ্ট্য? একটি মাত্র উপমেয়র সাথে একাধিক উপমানের অভেদ কল্পনা। অর্থাৎ একটা উপমেয়, সেটা একটা উপমেয়, সেটা কনস্ট্যান্ট, তার সাথে উপমান কি একটা, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, যতগুলো ইচ্ছা হতে পারে, কিন্তু উপমেয় একটাই। সেটাকে আমরা মালা নিরঙ্গ রূপক বলছি। অর্থাৎ মালার মতো যে রূপক, সেইটাকে আমরা মালা বলছি। এখানে দেখো, শীতের ওরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। এখানে উপমেয়কে পিয়া মানে প্রিয়া, তার সাথে সেই প্রিয়ার সাথে শীতের ওড়না, গিরিশের মানে গ্রীষ্মের বায়ু, বর্ষার ছত্র এবং দরিয়ার মানে ওই নৌকার, নদীর মধ্যে নৌকা, এই চারটি উপমানের অভেদ কল্পনা করা হয়েছে প্রিয়ার সাথে। অর্থাৎ প্রিয়াই যেন এই সবগুলো, অর্থাৎ প্রিয়া যদি থাকে এইগুলোর কোনো প্রয়োজন নেই, এটা যদি আমরা অভ্যন্তরীণভাবে দেখি। সুতরাং এখানে দেখবে এই যে প্রিয়া আর উপমান কি, ওড়নি, বায়ু, ছত্র, নৌকা, এগুলির সাথে অভেদ কল্পনা করা হচ্ছে, এটাকে আমরা মালা নিরঙ্গ রূপক বলছি। তারপরই আসে আরেকটি উদাহরণে। এখানে দেখো, হাত হক দর্পণ মাথ হক ফুল নয়নক অঞ্জন মুখ হক তাম্বুল। তোমরা জানো বিদ্যাপতির বৈষ্ণব পদাবলীর পদ, এটি খুব বিখ্যাত পদ। এবং এখানে কি, হাত হোক দর্পণ মাথ হক ফুল নয়নক অঞ্জন মুখ হক তাম্বুল, এটা কি? এখানে হচ্ছে আসল যে উপমেয় সেটা উজ্জ্ব আছে। হাতের আয়না, মাথার ফুল, নয়নের অঞ্জন, মুখের পান, আসলে এগুলো কার? এগুলো রাধার। কিন্তু এখানে আমরা দেখি যে উপমেয় কৃষ্ণ যে উজ্জ, এইগুলো সবই রাধার। কিন্তু সে রাধা কি, এটা সম্পূর্ণ বলা হচ্ছে যে কৃষ্ণের সাথে অভেদ, অর্থাৎ কৃষ্ণই যেন তার রাধিকার হাতের আয়না, মাথার ফুল, নয়নের অঞ্জন, নয়নের কাজল, মুখের পান, সবই যেন সেই কৃষ্ণ। এই যে অভেদ কল্পনা, কৃষ্ণর সাথে এগুলো সবই বিজাতীয় বস্তু, তার যে অভেদ কল্পনা, তো সেটাকে আমরা খেয়াল করি। এরপরে দেখো, এরপরে আরেকটি উদাহরণ দিয়েছি আমি, খুব বিখ্যাত লাইন, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। বিদ্রোহী কবিতা নজরুলের, সকলেই জানো। তো এখানে আমি হচ্ছে উপমেয়, একজন উপমেয়, তার সাথে টর্পেডো, ধূর্যটি, এখানে ভাসমান মাইন এবং ঝড়, এই চারটি উপমানের অভেদ কল্পনা করা হচ্ছে। এবং অবশ্যই আবারও বলা প্রসঙ্গ যে এখানে এই চারটি উপমান আর এই উপমেয় আমি কিন্তু সম্পূর্ণ বিজাতীয় বস্তু, তাদের অভেদ কল্পনা করা হচ্ছে। এরপরে এসো, রবীন্দ্রনাথের একটি খুব বিখ্যাত লাইন দেখো, যে আমি কি তোমার উপদ্রব, অভিশাপ, দূরদৃষ্ট, দুঃস্বপ্ন,
গললগ্ন কাঁটা, এই যে এই অতিরিক্ত উদাহরণ দেওয়ার মানেই হচ্ছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট উদাহরণ। আমি খুব সিলেক্ট করে করে শ্যামাপদ চক্রবর্তীর বই থেকে তোমাদের দেখানোর জন্য এগুলোকে উল্লেখ করছি। খুব ভালো করে মাথায় রেখো, এগুলো থেকে তোমরা সম্ভবত কমন পেয়ে যেতে পারো এবং আগে এখান থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আমরা দেখি কি এখানে ওই আমি কিন্তু উপমেয়, উপদ্রব, অভিশাপ, দূরদৃষ্ট, দুঃস্বপ্ন, কাঁটা, এগুলো সবই আমরা কি পাচ্ছি যে এই 5টি উপমান, যেটা অভেদ কল্পনা করা হচ্ছে আমির সাথে। বেশ, এরপরে আমরা সাঙ্গরূপকে আসবো। এই সাঙ্গরূপক নিয়ে অনেকের অনেক সমস্যা হয় যে কি করে চিনবো সাঙ্গরূপক, সেটাতে আসি। প্রথমেই একটা বিষয় বলি, সাঙ্গ ক্ষেত্রে মাথায় রাখবে অঙ্গ। অঙ্গ, সাঙ্গ মানে অঙ্গ, যেরকম কেন বলছি মানে ওই সাঙ্গপাঙ্গ আমরা যেরকম বলে থাকি আর কি। সাঙ্গপাঙ্গ মানে শুধু উপমেয় নিজে আসছে না উপমানকে নিয়ে, তাদের সাথে নিজের অঙ্গগুলোকেও নিয়ে নিয়ে আসছে, এই সাঙ্গপাঙ্গ নিয়ে ঢুকছে আর কি। সেরকমই বিষয় কি এখানে উপমেয় আর উপমানের মধ্যে তো অভেদ কল্পনা থাকবেই, কারণ রূপক মানেই অভেদ আমরা বলেছি। কিন্তু এর পাশাপাশি উপমেয়র বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে উপমানেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও অভেদ কল্পনা করা হয়। অর্থাৎ উপমেয়, উপমান, উপমেয়র অঙ্গ প্রত্যঙ্গ, উপমানের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোরও সব মিলিয়ে অভেদ, সেটাকে আমরা সাঙ্গ বলছি। যেমন দেখো এখানে বলেছি উপমেয়, উপমান, এই দুটি মিলে অভেদ হয়েছে। আবার উপমেয়র অঙ্গ প্রত্যঙ্গ, উপমানের অঙ্গ প্রত্যঙ্গ অভেদ হয়েছে। এইটা আমরা খেয়াল করব কিভাবে, একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। এই যে এই উদাহরণটাই আমি তখন ওখানে বলেছিলাম কেবল নিরঙ্গ রূপকে সম্ভবত। এখানে দেখো যে ডুবদেরে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6 কুম্ভীরও আছে আহারে লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছোবে না তার গন্ধ পেলে। এর আগে এই একটু বিষয়টা মানেটা বলে দিই। এখানে দেখো এই যে যেমন বলছিলাম যে আমাদের হৃদয়ের সাথে রত্নাকরের হৃদয় সাগরের কথা বলা হচ্ছে এবং সেখানে আমাদের কামাদি 6 কুম্ভীর মানে কি আমাদের 6 রিপুর কথা বলা হচ্ছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 ঋতুকে কুম্ভীরের সাথে তুলনা করা হচ্ছে। আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি, বিবেকের সাথে হলদির অভেদ কল্পনা। এবার যদি বলি বিবেক আর হলদি কি, ধরো আমাদের মনের মধ্যে যা কিছু অজ্ঞানতা আছে, অস্থিরতা আছে, কামনা আছে, বাসনা আছে, সেগুলো তো আমাদের কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল না করলে কি হয়, মানুষ একেবারে অধঃপতনে যায়। এবার সেটাই যদি আমরা বিবেককে ঠিক করে কাজে লাগাই, যেমন হলদি হচ্ছে ওই কীটনাশক ধ্বংস করে, মানে ওই কীটপতঙ্গ ধ্বংস করে হলদি মানে হলুদ, ঠিক তেমনই আমাদের শুভ বিবেক জাগ্রত করতে পারলে আমরাও সেই সমস্ত মোহ এবং মায়া থেকে বেরিয়ে আসতে পারবো। তাই তো এখানে ঠিক তাই বলা হয়েছে, হৃদয়ের সাথে তাহলে কামনার কথা বলা হচ্ছে। এবং এখানে দেখো পরপর দাঁড়াও, হ্যাঁ এখানে দেখো এই যে আমি এখানে উল্লেখ করে দিয়েছি, এখানে এই যে হৃদি উপমেয়, উপমান রত্নাকর, এই দুটির মধ্যে প্রথমে অভেদ হচ্ছে এবং সেটা একটা রূপক হচ্ছে। তারপরই আবার উপমেয় হৃদির অঙ্গ দুটি, একটা কি কামনা বা কামাদি, আর একটা হচ্ছে বিবেক, আমাদের হৃদয়ের যেটা অঙ্গ সেখানে বলা হয়েছে এখানে কামাদি আর বিবেক, তাই তো আমাদের হৃদয়ের মধ্যে যেগুলো থাকে বা তৈরি হয়। এবার রত্নাকরের মধ্যে কি কি বলা হয়েছে এখানে, একটা হচ্ছে কুম্ভীর আর একটা হচ্ছে হলদি। এই দুটিকে আমরা খেয়াল করতে পারি যে উপমানের অঙ্গ, তাহলে উপমেয়র অঙ্গ হলো কামাদি আর বিবেক, আর উপমানের অঙ্গ কুম্ভীর আর হলদি। উপমেয়র অঙ্গ আর উপমানের অঙ্গও কিন্তু অভেদ হচ্ছে, যেটা আমরা আগের জায়গায় দেখলাম। এই যে এখানে দেখেছি কামাদির সাথে কুম্ভীর অভেদ, আবার বিবেকের সাথে হলদি অভেদ। সুতরাং উপমেয়র অঙ্গ ছিল কামাদি আর বিবেক, আবার তেমনি উপমানের অঙ্গ ছিল কুম্ভীর আর হলদি। এগুলি অভেদ কল্পনা হলো সাঙ্গরূপকের উপমেয় উপমানের সাথে তাদের অঙ্গগুলিরই অভেদ কল্পনা করা হয়। এর পরের একটি উদাহরণে আসি, সেটা কি যে নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ।
ব্যাধ ছিল কদম্বের তলে, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা তার, আখি পাখি পড়িল তাহাতে। এখানে কি নন্দের নন্দন চাঁদ, সেটা হচ্ছে উপমেয়, যেটা কৃষ্ণ, এবং তার কি আর উপমান কি ব্যাধ। এখানে উপমেয় কি নন্দের নন্দন, আর ব্যাধ হচ্ছে এখানে কি যে উপমান। এবং এদের এই নন্দের নন্দন মানে কৃষ্ণের আমরা দেখি যে কি কি তার অঙ্গ আছে, উপমেয়র অঙ্গ কি কি আছে। এখানে দেখো উপমেয়র অঙ্গ কি কি আছে, সেটা হচ্ছে প্রথমেই আছে রূপ, তারপর হাস্য সুধা, অঙ্গচ্ছটা, তারপরে আঁখি, এগুলি আছে আমাদের উপমেয়র অঙ্গ। রূপ, হাস্য সুধা, অঙ্গচ্ছটা, আঁখি, তাই তো। তার সাথে উপমানের যে অঙ্গগুলি, উপমান ব্যাধ, ব্যাধের অঙ্গ কি কি আছে এখানে, ফাঁদ, চার, আঠা, পাখি। এগুলি যদি আমরা বুঝে নিতে পারি একটু, তাহলে আমাদের কাছে সাঙ্গ রূপকই হোক বা যে কোনো রূপকই হোক, কোনো সমস্যায় পড়ব না আমরা। তাহলে কি একই রকম ভাবে উপমেয় উপমানের অঙ্গেরও অভেদ কল্পনা করা হলো এখানে। এরপরে আরেকটি দেখো, রজনীর নীরে ঘুমের পাখিরা উঠেছে জেগে। রজনীর নীরে ঘুমের পাখিরা উঠেছে জেগে, রজনী আর নীর একটা উপমেয় আর একটা উপমান। এই যে উপমেয় আর উপমান, এই রজনীর অঙ্গ কি ঘুম মানে রাতের অঙ্গ, আর নীরের অঙ্গ কি পাখি, পাখির নীর হয়তো। সুতরাং এই যে উপমেয়র অঙ্গ ঘুম আর উপমানের অঙ্গ পাখি, তাদেরও আমরা দেখছি পর পর অভেদ কল্পনা। ঘুমের সাথে পাখির একটা অভেদ কল্পনা হচ্ছে, আবার রজনীর সাথে নীরের একটা অভেদ কল্পনা হচ্ছে, কিন্তু এখানে অঙ্গ হিসেবে এটা এর অঙ্গ আর এইটা উপমানের অঙ্গ। তো এই যদি বিষয়গুলো আমরা একটু ভালো করে বুঝি, তাহলে আমাদের সাঙ্গরূপক নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের আছে কি পরম্পরিত রূপক। পরম্পরিত মানে কি, যেটা আমরা দেখব যে একটি রূপক মানে একটি সাধারণ রূপক, তাকে আরো ভালো করে পরিস্ফুট করার জন্য আরো একটি রূপক লাগছে, মানে উপমেয় উপমান নিয়ে সে উপস্থিত হচ্ছে। এই যে পরপর করে আসছে, এটাকে আমরা পরম্পরিত রূপক বলছি। যেমন দেখো প্রথমেই আছে, এক জোড়ার উপমেয় উপমানের অভেদ কল্পনা করে যে রূপক অলংকার হয়, তাকে পরিস্ফুট করতে মানে আরো স্পষ্ট করতে যদি অন্য আর এক জোড়া উপমেয় উপমানের অভেদ কল্পনা করতে হয়, তাহলে সেই রূপক অলংকারকে আমরা কি বলি, পরম্পরিত রূপক বলি। এখানে কি দেখবে, এখানে পরম্পরিত রূপকে একের অধিক রূপক থাকে। যদি শুদ্ধ অশুদ্ধ আসে তার জন্য এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রেখো। প্রথম রূপকটিকে পরিস্ফুট করতেই দ্বিতীয় রূপকটির ব্যবহার, অর্থাৎ প্রথম রূপকটি যেটা থাকছে বা প্রথম লাইনে যে রূপকটি থাকছে, সেটাকে আরো সুন্দর করে স্পষ্ট করতে, নির্দিষ্ট করতে, আরো ওই অলংকার যেহেতু আমরা জানি খুব সহজেই যে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য আরো এক জোড়া রূপকের প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা পরম্পরিত রূপক বলছি। একটা উদাহরণে আসি, দেখো, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। এটা কি এখানে আছে উপমেয়, প্রথমেই আমরা কি দেখি যে উপমেয় আছে জীব, তার সাথে আছে এই যে এখানে উপমেয় জীব আর উপমান তারা। উপমেয় জীব উপমান তারা, এটা তো আমরা পাচ্ছি, এবং এই উপমেয় জীব আর উপমান তারাকে আরো সুন্দর করে স্পষ্ট করার জন্য দেহ আর আকাশ, এই এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, অর্থাৎ দেখো যে জীব তারা যদি খসে, এই শুধু এইটুকু লাইন যদি বলে দেওয়া হতো, ধরো প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এইটুকু বলে দিলে আমরা জানি হয়তো বা যে অর্থটা মোটামুটি আমরা বুঝতেই পারি, কিন্তু কাব্য সৌন্দর্য বজায় রাখার জন্য কবিরা বারে বারে নানান পরীক্ষা নিরীক্ষা তো চালিয়েই গেছেন, এবং তার সাথে কি করেছেন, নানান উপমার ব্যবহার, নানান অলংকারের ব্যবহার, নানান অভেদের ব্যবহার, যেটা রূপক অলংকার, নানান বস্তুর সাথে নানান বস্তুর অভেদ কল্পনা, এগুলো কবি কল্পনায় চলেইছে, বারে বারে চলেইছে যুগের পর যুগ। সেই জন্যই এইগুলির সৃষ্টি হয়েছে, অর্থাৎ জীব তারাকে আরো স্পষ্ট করার জন্য দেহ আর আকাশ এসেছে। এ দেহ আকাশ হতে নাহি খেদ তাই। এরপরের একটা উদাহরণে আসি আমরা, সেটা কি, জীবন ও উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। অর্থাৎ জীবন আর উদ্যান এখানে উপমেয় আর উপমান, একটা উপমেয় আর একটা উপমান,
তাকে জীবন উদ্যানকে আরো স্পষ্ট করার জন্য, আরো বেশি পরিস্ফুট করার জন্য, আরো নির্দিষ্ট করার জন্য এবং রূপক অলংকারের বৈশিষ্ট্যকে বেশি করে প্রতিবিম্বিত করার জন্য আমরা এখানে দেখছি যে যৌবন আর কুসুম এই দুটির মধ্যেও আমরা, বা যৌবন আর কুসুম ভাতি এই দুটির মধ্যেও অভেদ কল্পনা দেখছি। অর্থাৎ রূপক অলংকার এমনই একটি অলংকার যেটার মধ্যে আমরা দেখি, বারে বারে দেখতে পাই যে এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা কবিতা পড়ি, আধুনিক কবিতা পড়ি বা প্রাচীন কবিতা পড়ি, যে কোনো কবিতার মধ্যে আমরা অনেক লাইন এরকম পেয়েই যাই এবং সেইগুলি আমাদের কাছে এত হৃদয়গ্রাহী কেন হয়ে ওঠে তার একটা বড় উদাহরণ কিন্তু এই এক একটা লাইনের মধ্যেই আমরা পেয়ে যাই। এটা পরম্পরিত রূপকের আরেকটি উদাহরণ। এরপর দেখো আরেকটি উদাহরণ আমি দিয়েছি এখানে, মরণের ফুল বড় হয়ে ফোটে জীবনের উদ্যানে। এখানে মরণের সাথে ফুল অভেদ কল্পনা হচ্ছে, একটি নিরঙ্গ রূপক, খুব সহজ বিষয়। আরেকটি জীবনের সাথে উদ্যান, আরেকটি নিরঙ্গ রূপক। দুটি রূপক, প্রথম রূপকটিকে আরো স্পষ্ট করার জন্য এই দ্বিতীয় রূপকটির ব্যবহার হচ্ছে, সেই কারণে এটিও পরম্পরিত রূপক। বেশ, এরপরে আমরা আসবো অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার, এবং এটি খুব সহজ এবং মনে রাখার মতো। যেমন ধরো, অধিকার রূঢ় শব্দটির মানেই কিন্তু কোনো কিছুর উপর অসম্ভব ধর্ম চাপিয়ে দেওয়া। কোনো কিছুর উপর অসম্ভব ধর্ম চাপিয়ে দেওয়াকে আমরা অধিকার রূঢ় বলছি। এবং যদি কোনো রূপক অলংকারে উপমানে অসম্ভব ধর্ম বা গুণ আরোপ করা হয় এবং উপমেয়র সঙ্গে তার অভেদ কল্পনা হয়, তাকে আমরা অধিকার রূঢ় বলছি। যদি আমাদের শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন একটা দিয়ে দেয়, ধরে নাও এরকম যে অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপকে যে অসম্ভব ধর্মটি আরোপ করা হয় সেটা উপমেয়র উপর না উপমানের উপর, অবশ্যই আমাদের উত্তর হবে উপমানের উপর। উপমানের উপর কিন্তু অসম্ভব ধর্মটি আরোপ করা হয়, উপমানে। এটা সবসময় মাথায় রাখবে, কারণ বারবার বলেছি রূপক অলংকারের বৈশিষ্ট্যই একটা, যেটা উপমানের ধর্ম, উপমানের বৈশিষ্ট্য, উপমানের ক্রিয়াপদ আরোপিত হয়। সেটা মাথায় রেখে এখানে উত্তরটা করবে যে উপমানের ওপর ধর্মটি আরোপিত হচ্ছে। এবং যেটা অসম্ভব, ধরো এমন কোনো একটা বিষয় যদি বলি, এখানে উদাহরণ দিয়েছি, থির বিজুরি নবীনা গৌরী পেখুনো ঘাটের কুলে। এখানে থির বিজুরি এইটুকু দেখলেই আমাদের আর বেশি কিছু দেখতে হয় না। যেমন ধরো এখানে গৌরী তো আমাদের উপমেয়, আমরা বুঝতেই পারছি, আর বিজুরি হচ্ছে বিদ্যুৎ, সেটা উপমান। কিন্তু বিদ্যুৎ কি স্থির হয়? স্থির মানে স্থির, সেটা কি স্থির হয়? কখনো বিদ্যুৎ তো স্থির নয়, সেটা কি চঞ্চল। কিন্তু এখানে বলা হচ্ছে যে বিজুরি স্থির বা বিদ্যুৎ স্থির, এইটুকু দেখার পরই আমরা চোখ মুখ একদম বন্ধ করে দিয়ে অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার করে দেব। তেমনি আরেকটি উদাহরণ দেখো, সেটা আমি এখানে দিয়েছি, নাহি কাল দেশ তুমি অনিমেষ মূরতি তুমি অচপল দামিনী। এখানে তুমি তো অবশ্যই কি উপমেয়, আর উপমেয় এই তোমাকে বলছে কি, তোমাকে বলছে দামিনী। দামিনী মানে বিদ্যুৎ, দামিনীর সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ কি এখানে অচপল, অচপল কি হয়? সে তো চঞ্চল, সেই চঞ্চল দামিনীকে বলছে অচপল। এখানেও আমরা একদম নিশ্চিন্তে অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার করে দিতে পারি। এখানে আমি তোমাদের কয়েকটি দেখবে আরো কয়েকটি অন্যান্য উদাহরণও দিয়ে দিয়েছি। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যা কিছু যে সমস্ত বা ফেসবুক যে গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে জয়েন করবে, সেখানে আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেব। আর এছাড়াও আরেকটি কথা বলে রাখি যে আমাদের 2025-এর জুন এবং ডিসেম্বরের অ্যাডমিশন চলছে এবং সেই প্রক্রিয়া ভীষণ ভালোভাবে তৈরি হচ্ছে। তোমরা যদি কেউ ক্লাস করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, তারা অবশ্যই এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো, আমাদের সাথে কথা বলো। আর যদি আমাকে আমার এই ক্লাস নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাও বা কোনো প্রশ্ন থাকে বা কোনো সংশয় থাকে, অবশ্যই এই নাম্বারে, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেব এবং অবশ্যই পিডিএফটা পাওয়ার জন্য এই গ্রুপগুলিতে জয়েন করো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।